আমরা কেউ সেফ নেই। আমি তো বললাম মমতা ব্যানার্জি নিজেই সেফ নন, তার ফ্যামিলির লোকেরা সেফ নয়, তার প্রশাসনের লোকেরা সেফ নয়। ইউনিসের তো এখন অবধি দেখছি চুরি ছাড়া কোনো অভিজ্ঞতা নেই। ইউনিস ভোটে দাঁড়ানোর প্রশ্ন দূরের কথা, ইউনিস ইলেকশন ডাকতে পারবে না। এবং কতদিন ইউনিস থাকে, প্রাণ বাঁচানোর জন্য পালায় না ওর প্রাণটা চলে যায় সেটা দেখো। একসময় মমতা ব্যানার্জি বলতেন যে মরুদ্যান হয়ে গিয়েছে, কোথায় বাংলাদেশেও ভোটার কার্ড রয়েছে, এদেশেও ভোটার কার্ড রয়েছে, সেই নিয়ে খুব সরব ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় বিরোধী দলনেত্রী তিনি একা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে। এখন তো জাল পাসপোর্ট, জাল ভোটার কার্ড, মুর্শিদাবাদ, ক্যানিং, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বনগাঁ সমস্ত জায়গায় ছেয়ে গিয়েছে। এই সময় দাঁড়িয়ে শুধু বিএসএফ এর দোহাই দিয়ে এই জায়গার আইবি কি করছে, পুলিশ কি করছে, এবং গোটাটা তো এখনো সেই একই অবস্থা রয়ে গেল। পশ্চিমবঙ্গ বদলালো কোথায়? খালি বিরোধী দলনেত্রী থেকে তিনি মুখ্যমন্ত্রী হলেন। দেখো, আমার এই মুহূর্তে তুমি মরুদ্যানের কথাটা বললে আমার মনে হয় উনি এটা বলেছিলেন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যে পশ্চিমবঙ্গ কত বড় মরুদ্যান ছিল, তা বলেননি। না, কিসের মরুদ্যান? এই যে জঙ্গি, যে জঙ্গিদের মরুদ্যান হয়ে গেছে উনি যখন বিরোধী দলে ছিলেন তখন বলেছিলেন, আমার মনে হয়। যখন বিরোধী দলনেত্রী তিনি তখন কংগ্রেসের, তখন একাধিক দড়িনা ক্রসিং এ তার উপর আক্রমণ হচ্ছে এবং এই অবস্থা বামফ্রন্টের আমল, তখন বলছে পশ্চিমবঙ্গ তো জঙ্গিদের মরুদ্যান হয়ে গিয়েছে, এপারেও ভোট ওপারেও ভোট, এতে কাজে লাগানো হয় পশ্চিমবঙ্গে। দেখো, এইটা তো উনি ওখান থেকে দেখো আমার শ্রদ্ধেয় দাদা তথাগত দা, ওর একটা কথা কিন্তু খুব আমি মানি এবং আমি বলিও সেটা, যে উনি বলেছিলেন যে সিপিএম এর মেধাবী ছাত্রী। সিপিএম এর সময়ে ভারতবর্ষের যে জনবিন্যাস পাল্টাতে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে, সেই 1982 সালের পর থেকে, যখন ওই তোমার ওদের ওই অ্যাগ্রারিয়ান রিফর্ম হলো এখানে তথাকথিত, তাতে আমাদের পশ্চিমবঙ্গের এগ্রিকালচারের 12টা বাজিয়ে দেওয়া হলো এবং উনি তাকেই অ্যাগ্রাভেট করলেন। এবং এর সঙ্গে উনি যখন এদের ভোটে জেতেন এবং উনি যখন এই তাণ্ডব নৃত্যের নির্দেশিকা, তখন উনি একটা কথা বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথিও খেতে হয়। কথাটা কিন্তু ঠিক। উনি সেই লাথিটা খেতে খেতে ওনার এমন অবস্থা, ওনার প্রশাসন এবং উনি নিজে, ওনার ফ্যামিলি এখন যে পাগলা ঘোড়ার ওপর উঠেছেন, সেই ঘোড়া এখন ছুটতে আরম্ভ করেছে। তার কন্ট্রোল কিন্তু আর ওনার হাতে নেই। উনি কিছু করতে পারবেন না, করা সম্ভব নয়। যখন সেই ইসলামী ইনভেশনের পরে, মোহাম্মদ ঘুরির জেতার পরে একের পর এক ইসলামী সোলজাররা ভারতবর্ষে দাপিয়ে বেড়াচ্ছিল, বিভিন্ন রাজন্যবর্গ একজন আরেকজনের সঙ্গে মিশত না, তারা কিন্তু ইন্ডিভিজুয়ালি বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং ইন্ডিভিজুয়ালি একটার পর একটার পতন হয়েছিল। আমাদের এখানেও সেই অবস্থা হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গ ফল করছে, অন্য প্রভিন্স বলছে আমি তো বেঁচে যাচ্ছি। আমি কিন্তু দুটো জায়গায় আমি এগুলোতে যাইও জানি, আসাম এবং ত্রিপুরাতে অত্যন্ত স্টার্ন অ্যাকশন নেওয়া হয়েছে এবং সেই স্টার্ন অ্যাকশনের জন্য এই দুটো জায়গায় দাঁত ফোটাতে পারছে না, কারণ তারা ভুক্তভোগী। পশ্চিমবঙ্গ তো এদের তো সময়ের অপেক্ষা। ওরা একটা কথা বলছে পূর্ববঙ্গের এই জেহাদিগুলো যে আমরা নিয়ে নেবো, কিন্তু কথাটা হচ্ছে কলকাতা তো চলেই গেছে, কোনো রকম কোনো বাধা নেই। এখানে হিন্দুদের বিভিন্ন রকম উৎসবে বাধা দেওয়া হয়, শরীয়ত আইন অনুযায়ী এটা করা যাবে না, এটা করা যাবে না। ভারতবর্ষের সংবিধানে এই শরীয়ত আইন অনুযায়ী কিছু করাটা, অন্যের কে বাধা দিয়ে করাটা, সেটা কনস্টিটিউশনের বিরুদ্ধাচরণ করা। তুমি দেখো আর্টিকেল 25, আর্টিকেল 26, আর্টিকেল 29 কি লেখা আছে। এইসব পলিটিশিয়ান গুলো তো পড়ে রাখে না। আমি তো বললাম, এই যে বাল্ক ভোটিং যদি হয়, কোথাও ধর্মের নামে ভোটিং হয়, তাহলে সেই ভোট বাতিল হতে বাধ্য। আজকে এই ইলেকশন কমিশনের যে লোকগুলো আছে, একটারও সে ক্ষমতা আছে পশ্চিমবঙ্গে। আমি নিজে লিখেছিলাম, বলেও ছিলাম বিভিন্ন জায়গায়, যে আজির আফতাব বলে যাকে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে চিফ ইলেকশন অফিসার হয়ে, তার কিন্তু অ্যাক্টিভিটিস ডুবিয়াস। একে নেওয়াটা ঠিক নয়।
তারপরে এদের বলে বাধ্যবাধকতা। আজকে বাধ্যবাধকতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদি বাধ্যবাধকতা এদেরকে আমাদের ভারতের অ্যাডমিনিস্ট্রেশনে রাখতে হয়, হ্যাঁ, যে সে বললে কিছু করতে পারবো না, তা সে যদি বলে আমি পূর্ববঙ্গের সঙ্গে মিশিয়ে বাংলার সুবে বাংলার প্রধানমন্ত্রী হব, তা বাধ্যবাধকতার জন্য ছেড়ে দেখ। একটা সময় তো আঘাতটা করতেই হয়। কখন আঘাত করবে সেটা হচ্ছে মানে দেশের প্রশাসনের ব্যাপার, সেটা আমি বলতে পারবো না। কিন্তু পশ্চিমবঙ্গের প্রশাসনে এইভাবে জেহাদিদের প্রশ্রয় দিয়ে দিয়ে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জির এখন কোনো কন্ট্রোল নেই, উনি জেহাদিদের আটকাতে পারবেন না, সম্ভব নয়। ওনার একজন ইনফ্লুয়েন্সিয়াল দায়িত্বশীল মন্ত্রী তিনি বলছেন যে কনভার্সন আমাদের ধর্ম, আমরা কনভার্ট করব, দারুল হার্ব থেকে তারা দারুল ইসলামে পরিণত হবে। আমি তো জানি তো দেওবন্দীদের এই এটা তো লিখিতভাবে প্রমাণিত। এবং প্রথম যে ভারতবর্ষের করা হলো, তোমার কি বলে, শিক্ষামন্ত্রী করা হলো, নেহেরু যাকে করলেন, তার একদম ডিগ্রিহীন একটা লোক, যিনি মাদ্রাসারও কোনো ডিগ্রি তার কাছে ছিল না, এবং যেই লোকটির পূর্বপুরুষরা এসছিল আফগানিস্তান থেকে এবং তার নিজের জন্ম হয়েছে মক্কাতে, সেই আবুল কালাম আজাদ তার নামের আগে একটা মৌলানা লাগিয়ে দিল। মৌলানা কথাটার অর্থ আমি তো জানি যে জ্ঞানী গুণী ব্যক্তি, তা এর কি জ্ঞান? তাহলে তো নিরক্ষর আমাদের এই যে চাষাভুষো যারা নিরক্ষর তারা তো অনেক বড় মৌলানা, কারণ তারা চাষবাসের কাজ, মানুষকে খেতে অন্ন জোগানোর কাজ করতে পারে। এই লোকটা কি পারতো? একমাত্র জেহাদি সমস্ত শিক্ষা ঢুকিয়ে দেওয়া। এই যে জেহাদি শিক্ষার মধ্যে ঢোকানো, এটা তো সংবিধানে পরিষ্কার বারণ করা আছে, এটা হতে পারে না। যেটা কিন্তু তোমার আসামের হিমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে বলেছেন যে আমি এখানে মাদ্রাসা চালাতে দেব না, কারণ ওখানে জেহাদি শিক্ষা দেওয়া হচ্ছে, এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হচ্ছে। ইসলামিক শিক্ষা দেওয়া, বাইবেলের শিক্ষা দেওয়া, রামায়ণ মহাভারত বা গীতার শিক্ষা দেওয়া, আমরা কিন্তু এটা সংবিধানের বিরোধী। তুমি পড়তে পারো, আমরা পড়তে পারি। অনেকে বলতে পারেন হ্যাঁ রামায়ণ মহাভারত, হ্যাঁ তোমার স্কুলে তুমি সেটা পড়াতে পারো, কিন্তু সেই শিক্ষাটা কিন্তু ভারত সরকারের আন্ডারে কোনো স্টেট বা কোনো স্কুলে সেই শিক্ষাটা হতে পারে না। তুমি একটা জায়গায় মেনটেন করো, আর না হলে সবাইকেই দাও। পশ্চিমবঙ্গে দেখো, কোথাও তুমি রামায়ণ মহাভারত গীতা পড়াতে পারবে না পশ্চিমবঙ্গে সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলে, কিন্তু মাদ্রাসাতে পড়াতে পারবে। কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? সংবিধানের কোথায় লেখা আছে? কেউ দেখাতে পারবে না। সংবিধানে আছে। আরে সংবিধানে তো অনেকেই বলেছিল যে ধর্মনিরপেক্ষতা আছে, কোথায় আছে সংবিধানে? আমি তোমাকে বলে দেবো, একজন বিশিষ্ট তোমার অধ্যাপক, তিনি 1948 সালে বাবা সাহেব আম্বেদকরের কাছে চিঠি লিখেছিলেন যে সংবিধানে দুটো আর্টিকেল ঢোকাতে, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক, যেটা ইন্দিরা গান্ধী পরে করলো তার নামের মধ্যে ঢুকিয়ে। বাবা সাহেব সেটা টোটালি রিজেক্ট করে যে চিঠিটা লিখেছিলেন, সেইটাও কিন্তু জবরদস্ত। কটা তোমার পলিটিশিয়ান জানে, কটা এগুলো লোক এটা নিয়ে প্রচার করে, এবং বলেছিলেন যে আমরা ধর্মনিরপেক্ষ নেই, আমরা সব ধর্মের মানুষদের সমান অধিকার দিই, সেটা ধর্মনিরপেক্ষ নয়। কমিউনিস্টরা তো চিরকালেই জাল জুচ্চুরি করে গেছে, তারা তো গঙ্গাধর অধিকারী থিসিসকে সমর্থন করে, স্ট্রং স্টেটস উইক সেন্টার, কারণ তারা মানে যে ভারতবর্ষ হচ্ছে একটা ফেডারেল সেন্টার অফ ইউনিয়ন অফ স্টেটস। কারণ কি, এটাই নিয়ম, একটা সেন্টার বা একটা রাষ্ট্রকে ভাঙতে গেলে তার বিভিন্ন প্রদেশগুলোকে স্ট্রং করো আর রাষ্ট্র ক্ষমতাটাকে উইক করে দাও। ওদের তো প্ল্যানটাই এটা ছিল। কারণ পৃথিবীর সব জায়গাতেই কমিউনিস্টরা এই চেষ্টা করেছে, একমাত্র চীনে মারের পর মার খেয়ে বেটারা পালিয়েছে। এখন তো চাইনিজ কমিউনিস্ট পার্টি কতটা মার্কসিয়ান থিওরিতে চলে আর কতটা ন্যাশনালিস্ট থিওরিতে চলে, এটা কমিউনিস্টরা যায়নি। আমি চীনের বহু স্টেটে গেছি, আমি দেখেছি। হ্যাঁ, এই দ্বিতীয়টাই সত্যি। না, রাজ্যে এই আমি যেটা জানবার ছিল একেবারে, এই যে একের পর এক জঙ্গি আশেপাশের বাড়িতে, কে জানে আমার বাড়ির পাশে আপনার বাড়ির পাশে থাকছে বা দিন যাপন করছে, এটা কতটা রাজ্যের মানুষের সুরক্ষা বিঘ্নিত করতে পারে? দেখো, অ্যাবসলিউটলি আমরা কেউ সেফ নই এখন।
আমরা কেউ সেফ নেই। আমি তো বললাম মমতা ব্যানার্জি নিজেই সেফ নন, তার ফ্যামিলির লোকেরা সেফ নয়, তার প্রশাসনের লোকেরা সেফ নয়। এখন যে প্রশাসনের তোমার প্রধান পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি মনোজ পন্থ, ওর সঙ্গে আমি কাজও করেছি, আমি ওকে ভালো করে জানি, ও আমাকে ভালো করে জানে। কেউ সেফ নয়। মনোজের একটা দায় খুব একটা নেই, ও জানে মে মাস না জুন মাসে ও বোধ খুব সম্ভবত মে মাসে ও রিটায়ার করে যাচ্ছে। বেশ, আমি বাংলাদেশে ভোটের প্রসঙ্গটা দিয়ে একদম গোটা ঘটনাটা, গোটা আলোচনাটা আমি শেষ করতে চাইছি। যদি বাংলাদেশে ভোট হয়, হাসিনা দাঁড়াতে পারলো কি পারলো না তাই নিয়ে বিতর্ক রয়েছে। আমি বলছি মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু হঠাৎ করে একটা ইন্টারিম গভর্নমেন্টের তিনি প্রধান হলেন, যদি ভোট হয় তিনি কোন দলের হয়ে লড়বেন? আশ্চর্যজনক বিষয়, সেদিকে নজর রেখেছে গোটা বিশ্বের দুনিয়ার মিডিয়ারা, যে মোহাম্মদ ইউনূস এক্ষুনি ভোট হলে কোন দলের হয়ে প্রার্থী হবেন তিনি। দেখো, এইসব মজার মজার মানে আপলিটিক্যাল হাস্যকর কথাবার্তার তো এরকম একটা সিরিয়াস আলোচনায় জবাব হয় না। আমি তোমাকে শুধু বলে দিই, মোহাম্মদ ইউনূস যতদিন বাংলাদেশের এই অগণতান্ত্রিক বর্তমান যে সরকার, যে ইলেক্টেড নয়, ডিপ স্টেট এবং কমলা হ্যারিসের পার্সোনাল ইন্টারেস্টে তাকে জোর করে বসিয়ে দেওয়া হলো এবং তাকে এজেন্ট হিসেবে পাঠানো হলো বাংলাদেশে, বাংলাদেশের যে ইলেক্টেড প্রধানমন্ত্রী তিনি রেজিগনেশন দেননি। এইবারে যখন সেখানে বিএনপি লাফালাফি শুরু করলো, তখন দেখা গেল যে বিএনপি এলে তো এদের কিছু থাকছে না ডিপ স্টেটের, কারণ বিএনপিও তো একটা পার্টি, তারা তো বাংলাদেশের অস্তিত্বটাকে বিপন্ন করতে চাইবে না, ওখানে ঘাঁটি গাড়তে চাইবে না। কাজেই মানে আমেরিকাকে ওইভাবে ঘাঁটি গাড়তে দেবে না। আমেরিকা চেয়েছিল একটা ভাসাল স্টেট হয়ে ওখানে থাকবে, যাতে একই সঙ্গে ভারত এবং চায়নাকে কন্ট্রোল করা যাবে, এবং ভারত মহাসাগরে যেখানে আমেরিকানদের স্পেশাল কোনো পাওয়ার নেই এবং যেখানে ভারত এবং চীনের দাপটটা আছে, সেই জায়গায় দাঁত ফোটাতে, এটা খুব স্বাভাবিক কথা। এবং যতবার দেখো যে এই বাংলাদেশ বা পাকিস্তানকে তোমার উস্কানি দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাঁধানো হয়েছে, ওখানে কিন্তু ডেমোক্র্যাটরা ছিল এবং সেই জিনিসটা কিন্তু ট্রাম্পের যারা অ্যাডভাইসার ছিলেন তারা এটা জানতেন। হ্যাঁ, যেই জন্য দেখো শেষ মুহূর্তে ট্রাম্প কিন্তু পুরোপুরি বাংলাদেশের হিন্দুদের পক্ষে কথা বলতে লাগলেন এবং সেখানে ইসলামী জেহাদিদের বিরুদ্ধে কথা বলতে লাগলেন। এবং আমি বলেছিলাম যে এটাই হচ্ছে ট্রাম্পের জেতার একমাত্র রাস্তা। দেখো, লাখ লাখ নয়, কোটি কোটি টাকা নেওয়া সব বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছিলেন সেই 7টা স্টেট যারা সুইং স্টেট আমেরিকায় ভোটে, তারা নাকি তার মধ্যে 6টা নাকি কমলা হ্যারিসের পকেটে ছিল। তাই একটা স্টেটে একটু ফাইট হতে পারে। আমি বোধহয় একমাত্র, আমি জানি না আর কে লিখেছিল, আমার লেখা দেখো সেই পোস্ট এডিটোরিয়াল সুখবরে আছে আগেই, যে 7টার 7টাই ট্রাম্পের জেতার কথা, ওই 6টা তো জিতবেই যেগুলো বরাবর ডেমোক্রেটদের স্ট্রং হোল্ড ছিল, আর যেটাতে ফাইট হবে সেটাতেও আলটিমেটলি ট্রাম্প জিতবে। কারণ কমলা হ্যারিস তার ব্যবহারে হিন্দু এবং অ্যাভাউড ক্রিশ্চিয়ান ভোটারদের ঠেলে দিয়েছে ট্রাম্পের শিবিরে, মানে রিপাবলিকান শিবিরে। এবং ট্রাম্প কিন্তু একেবারে এই কার্ডটা খেলে দিয়ে লাস্ট মোমেন্টে কমলা হ্যারিসকে উড়িয়ে নিয়ে বেরিয়ে গেল। আমার ধারণা আগামী 10 বছরের মধ্যেও এরা আসতে পারবে না আর ডেমোক্র্যাটরা। তার কারণ ওই একটাই, যে ডেমোক্র্যাটরা আউট অ্যান্ড আউট জেহাদি প্রমোটিং কোম্পানি খুলতে গিয়েছিল এবং ডোনাল্ড লু কমলা হ্যারিসের হয়ে ভারতবর্ষেও এই কুটা করতে গিয়েছিল, পাকিস্তানে সাকসেসফুল হয়েছিল, বাংলাদেশে এখন তো সাকসেসফুল হয়েছে না ফেইলিওর হয়েছে কয়েকদিন বাদেই দেখতে পাবে। আর ভারতবর্ষে এটা করতে চেয়েছিল আমাদের এখনকার বিরোধী দলনেতা, তাকে আমেরিকাতে এবং দেশের মধ্যেও বহুবার ডোনাল্ড লু মিট করেছে, কিন্তু ভারতবর্ষের এই মুহূর্তে যে বিদেশ মন্ত্রী তিনি কিন্তু মানে বিদেশ নীতিতে এবং বিদেশ সচিব হিসেবে ডোনাল্ড লুর থেকেও অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন। পুরো ব্যাপারটা তিনি এত সুন্দরভাবে খেলেছেন যে ডোনাল্ড লুয়া গট এ কিক অ্যাট হিজ ব্যাক, মানে পেছনে লাথি মেরে কাশ্মীর থেকে তাকে সরাসরি দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এই রিজিয়ানে তিনি আর দাঁত ফোটাতে পারবেন না।
এবং এইসব করতে গিয়ে যেটা হয়েছে যে তালিবানদেরও কিন্তু ওরা খেপিয়ে দিয়েছিল বিডেনের এই দলবল, অ্যান্ড দে আর অ্যাবসলিউট ফেলিওর ইন এভরি রেসপেক্ট। শুধু একটা জেহাদিদের প্রমোটিং কোম্পানি হিসেবে এরা স্ট্যাম্পড হয়ে আছে। তাহলে ইউনিসের আর ইউনিস ভোটে দাঁড়ানোর প্রশ্ন দূরের কথা, ইউনিস ইলেকশন ডাকতে পারবে না। এবং কতদিন ইউনিস থাকে, প্রাণ বাঁচানোর জন্য পালায় না ওর প্রাণটা চলে যায় সেটা দেখো। আজকে তো আমার যতদূর খবর আছে, আমি তো বলেওছি যে ওদের কনস্টিটিউশনটাকেই বাতিল করে দিচ্ছে ওরা। মানে যেটা হয়েছে, ডেসপারেট হয়ে গিয়ে ও যা কিছু, মানে কি বলবো, যে অন্য ধর্মের সঙ্গে সহিষ্ণুতা, যা কিছু অন্য স্টেটগুলোর সঙ্গে, যাদের উপরে আমরা ডিপেন্ড করে থাকি, অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে, তাদের সঙ্গে সহযোগিতা করা, এর তো কোনো বুদ্ধি নেই। লোকটা চুরি করেছিল, চুরি করে যখন জেলখাটা আসামি সে বেটা পালালো। হ্যাঁ, কে কি প্রাইজ পেয়েছে, আমি কি প্রাইজ পেয়েছি, উনি কি প্রাইজ পেয়েছেন, কে কি প্রাইজ, তুমি কি প্রাইজ পেয়েছো, এগুলো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আমার ফাংশনটা কি। ওর তো চুরি ছাড়া আর কোনো ফাংশন নেই। গ্রামীণ ব্যাংকে কত টাকা চুরি করেছে, একটা চোরকেই ওরা ধরেছিল, ঠিক ধরে এখানে বসিয়ে দিয়েছে। এখন তো লেজে গোবরে অবস্থা। একজন বলছে ভারতবর্ষের সঙ্গে, দেখো আমার একটা কথা মনে পড়লো যে পাকিস্তানে যখন ওই তাদের পূর্ব পাকিস্তানটা হাতছাড়া হলো, 93,000 সৈন্য সহ নিয়াজি আনকন্ডিশনাল সারেন্ডার করলো জগজিৎ সিং অরোরার কাছে। তখন তারপরে ওই সময়ে ভুট্টো বলেছিল আমি 1000 বছর কাশ্মীরের জন্য 1000 বছর যুদ্ধ করব। 1000 বছর কি, তারপরে তো 1000 দিনও বেঁচে ছিল না, ফাঁসির দড়িতে ঝুলে পড়ল। এইসব রাজনৈতিক নেতৃবৃন্দ, তাও ভুট্টোর খানিকটা রাজনৈতিক অভিজ্ঞতা ছিল। এই ইউনিসের তো এখন অব্দি দেখছি চুরি ছাড়া কোনো অভিজ্ঞতা নেই। সে খালি মুখে ভালো ভালো কথা বলছে। এখন মুখের তার ভালো কথা, সেটা তার দেশের লোকেরাও রিডিকুল করছে, দেশের লোকেরাও ক্ষিপ্ত। ভাবো তো, সেখানে চাল, আজকে যদি ভারত চাল ডিম না পাঠায়, পেঁয়াজ যদি না পাঠায়, রসুন যদি না পাঠায়, ওরা খেতে পাবে না। চীনও তাকে সাপোর্ট করছে না, এবং চীনকে অনেকবার তারা ইনসিস্ট করেছিল যুদ্ধে নামতে। চীন কেন নামবে? চীন সবসময় নিজের ইন্টারেস্ট। একটা অদ্ভুত জিনিস দেখো, এখন কিন্তু রাশিয়া, ইন্ডিয়া, চায়না আরআইসি তৈরি হয়েছে। পৃথিবীর রাজনীতি ঘোরে, পৃথিবীর রাজনীতিটা সলিড জায়গায় থাকে না, এবং এই ঘোরার কিন্তু মূল উদ্দেশ্য থাকে বাইল্যাটারাল রিলেশনশিপ। ভারতবর্ষের কাছে দুর্ভাগ্য হচ্ছে যে কংগ্রেস, যে প্রধান বিরোধী দল ছিল, সে আজকে প্রধান বিরোধী দল নেই। সে একটা কি বলবো, মানে একটা পারিবারিক প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে। আজকে এই যে এত করে সেই ইন্ডি জোট ফোট বানানো হলো, সেই জোটের অন্যেরা তো ওকে মানছে না, কংগ্রেসকে মানবে কি করে? তাদের সবারই হচ্ছে সবকিছু আমরা কন্ট্রোল করব। এবং এই জোটটা আলটিমেটলি, যারাই দেখো এই জোট থেকে দেশ বিরোধী জায়গায় যাবে, যেমন কংগ্রেস গেছে, 99টা ছিল, আজকে যদি ইলেকশন হয় ও 19-20টায় নেমে যাবে। কিছু করার নেই, ওরা যে স্ট্যাম্পড হয়ে গেছে দেশ বিরোধী শক্তির সঙ্গে একাত্মতা ওদের। সেই রকম ভাবে এটা কিন্তু, যেমন একটা বড় দল, একাধিক স্টেটে তারা পাওয়ারে আছে। মমতা ব্যানার্জির পশ্চিমবঙ্গ একটা খুব ক্রুশিয়াল স্টেট, সেখানে তারা পাওয়ারে আছে। এরা তো সরাসরি বলে দিয়েছে আমরা কংগ্রেসের নেতৃত্ব মানি না। আজকে ভারতবর্ষের অবস্থাটা দেখো, এই জায়গায় দাঁড়িয়ে তুমি দেখো ইউনিসের খুব তাড়াতাড়ি ঘুরবে। আজকে ওরা সংবিধান, এখন অব্দি আমার কাছে খবর আসেনি, আসবে। হ্যাঁ, ওরা সংবিধান সংশোধন করার কথা যেটা বলেছে, আজকে তো 3টের সময় বোধহয় একটা ওই ওদের ছিল জমায়েতে অ্যানাউন্স করার কথা। আমি জানি না কি হবে। হ্যাঁ, আমার মনে হয় ও একটা শেষ চেষ্টা করবে, তারপরে সময় বুঝে দেশ ছেড়ে মেয়েরা তো বিদেশে থাকে, কোনো ওর অসুবিধা নেই, ইউনিস পালিয়ে যাবে।